ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তোড়জোড় চলছে। জামাত এবং বিএনপি তাদের সর্বশক্তি নিয়ে যেভাবে মাঠে দৌড়াচ্ছে, যেভাবে জনাব তারেক রহমান সাহেব জামাতকে কটাক্ষ করে একের পর এক রাজনীতির যে তীর ছুড়ে দিচ্ছেন, যেভাবে জামাতের আমির এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ বিএনপিকে কটাক্ষ করে রীতিমতো বান মারছেন, রাজনীতির বান, সেক্ষেত্রে মনে হচ্ছে যে জামাত এবং বিএনপি এই দুটো দলের বাইরে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অস্তিত্ব নেই। আওয়ামী লীগ নামে যেটা দল ছিল এবং এই দলের যে সহযোগী অন্যান্য যে সকল দল ছিল রাজনৈতিক সহযোগিতা, সেটা জাতীয় পার্টি, যদিও জাতীয় পার্টি এখানে অংশগ্রহণ করছে কিন্তু অনুল্লেখ্য। জাতীয় পার্টির জনাব জি এম কাদেরের অধীনে খুবই খণ্ডিত একটি অংশ। জাসদ, হাসিনামা কিনু, তারপর ওয়ার্কার্স পার্টি এবং অনেকগুলো ইসলামিক দল এবং ব্যক্তি এবং গোষ্ঠী। বলা হয়ে থাকে যে এরা বাংলাদেশের পুরো ভোটের 50% ভোট, এই জোট তারা ওন করে। তো 50% ভোটারকে ভোটের বাইরে রেখে, এখানে ভোটার বললে হবে না, এই ভোটাররা যাদেরকে ভোট দেন বলে বিশ্বাস করা হয় সে সকল রাজনৈতিক দলগুলোকে ভোটের বাইরে রেখে সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনার যে সুদূর প্রসারী উচ্চাভিলাষী প্ল্যান নিয়ে বর্তমান নির্বাচন কমিশন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঝুঁকি নিয়েছেন, সেই ঝুঁকি শেষ পর্যন্ত তাদেরকে কতটা সফলতা দেবে বা কতটা ব্যর্থ দেবে, বা এই ঝুঁকি তাদের জন্য কতটা বিপর্যয় তৈরি করবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমত হলো যে ইতিহাসের নির্মম বাস্তবতা হলো একই ইতিহাস ঘুরে ফিরে একইভাবে আসে এবং এখানে বছর, তারপর যেটাকে সাল বলি, তারপর মাস, সময়, এগুলোর একটা যাকে বলা হয় ঐতিহাসিক সন্ধিক্ষণ রয়েছে। যেমন ধরুন 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ হয়েছিল। তো 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল পলাশীর আম্রকাননে। আপনি যদি এই 1757 এই সনটির সঙ্গে মিলান, দেখবেন 1857 সালেও বিরাট একটা যুদ্ধ হয়েছিল। আপনি যদি 1857 পরে আবার 1957 সাল ধরেন, 1957 সাল ধরেন, তাহলে দেখবেন যে এই 1957 সনে পুরো পাক ভারত উপমহাদেশে কি ঘটেছিল এবং 1957 সালে এই বাংলাদেশে কি ঘটেছিল, এই পূর্ববঙ্গে ঢাকা শহরে কি ঘটেছিল, মাথা খারাপ হয়ে যাবে। প্রতি 100 বছর পর পর এই ঘটনা ঘটে। আবার পলাশীর যুদ্ধ যে তারিখটিতে ঘটেছিল এবং যে এলাকাতে ঘটেছিল, ওই এলাকাতে গিয়ে দেখেন প্রতি বছর ওই তারিখে ওই মাসে কি সর্বনাশগুলো ঘটে থাকে। এখন পর্যন্ত মুর্শিদাবাদে গিয়ে দেখেন একটা না একটা দুর্ঘটনা ঘটবেই। যেভাবে কালবৈশাখী বৈশাখ মাসে আসে, কোনোদিন জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখী আসে না। তো সেই যে কালবৈশাখী, এইভাবে ইতিহাসের যে সকল কুফা বলেন, দুর্ঘটনা বলেন, ঘুরে ফিরে আসবেই। বিএনপির জন্য ফেব্রুয়ারি মাস কুফার মাস, জামাতের জন্য ডিসেম্বর মাস কুফার মাস, শনির মাস, শনির দশা। বিএনপির জন্য ফেব্রুয়ারি মাস শনির দশা। আর আওয়ামী লীগের জন্য আগস্ট মাস শনির দশা, রাহুর দশা। ঘুরে ফিরে আগস্ট মাস আসলেই মানে প্রত্যেকটা আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের অন্তরটা কাঁপতে থাকে। এবং এটা আজকে থেকে নয়, এই 75-এর 15 আগস্টেরও আগে থেকে অনেক দুর্ঘটনা এই আগস্ট মাসে আওয়ামী লীগের জীবনে ঘটেছে। বিএনপির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস, জামাতের ক্ষেত্রে ডিসেম্বর মাস। খুঁজে খুঁজে দেখেন, সে 1947 সাল থেকে জামাতকে খুঁজে খুঁজে দেখেন যে ডিসেম্বর মাসে তাদের জীবনে কি কি ঘটেছে। আচ্ছা, এবার আসি
যে যে নির্বাচনটা হচ্ছে সামনে, সেই নির্বাচনে আওয়ামী লীগ নেই। এখন আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনটি কতটা গ্রহণ হবে, কতটা আদরণীয় হবে, কতটা গ্রহণযোগ্যতা পাবে, কতটা স্বীকৃতি পাবে, সেই বিষয়গুলো মোরাললেস ব্যাখ্যা করার দরকার নেই। এটা সারা দুনিয়াতে এটা নিয়ে বিতর্ক হচ্ছে এবং সরকারের বন্ধু নন, আবার শত্রুও নন, দেশি এবং বিদেশি প্রায় সবাই, সকল সমালোচক সরকারকে বলার চেষ্টা করছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেন তারা অনুষ্ঠান করে এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগ হোক, সংস্কার করে একটা আওয়ামী লীগ হোক, রিকনসিলিয়েট করা একটি আওয়ামী লীগ হোক, অথবা শেখ হাসিনার নেতৃত্বে আদি এবং আসল একটা আওয়ামী লীগ হোক, তাদেরকে এনে নির্বাচন করুন, একথা সবাই বলছে। আর তারা সেই কাজই করছেন যে কাজ আওয়ামী লীগ করেছে, যে কাজ বিএনপি করেছে, যে কাজ এরশাদ করেছে, যে কাজ জিয়াউর রহমান সাহেব করেছেন এবং স্বয়ং বঙ্গবন্ধু যে কাজগুলো করেছেন। বঙ্গবন্ধুর সবাই বঙ্গবন্ধুকে বুঝিয়েছিল যে ৭৩ সালে যে নির্বাচন হলো, ৪-৫টি সিটে যে র্যাগিং হলো, এটা দরকার ছিল না। সিরাজ শিখদেরকে মেরে ফেলার কোনো প্রয়োজন ছিল না, সবাই কিন্তু তাকে বুঝিয়েছে। তারপর খন্দকার মোশতাককে ভোট র্যাগিং করে হেলিকপ্টারে করে তার ব্যালট বাক্স ঢাকাতে এনে তাকে পাশ করানোর কোনো দরকার ছিল না। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, যে তাকে হত্যা করবে তাকে সে নিজের হাতে লালন পালন করে খাইয়ে তাকে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে তার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই হলো নিয়তি। শেখ হাসিনার যে পতন, খুঁজে দেখেন যে কয়টি লোকের কারণে তার পতন ঘটেছে। প্রত্যেকটা লোককে তিনি বিশ্বাস করেছেন, প্রত্যেকটা লোকের প্রতি তিনি আল্লাহকে বাদ দিয়ে সেই লোকগুলোর প্রতি আস্থা স্থাপন করেছেন এবং সেই লোকগুলোর কারণে আশেপাশে কোনো মানুষ তার ধারে কাছে যেতে পারেনি। লিখে রাখেন, সেটা রাজনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে, অন্তত 10টি সেক্টর শেখ হাসিনা তৈরি করে ফেলেছিলেন। সাংবাদিকদের মধ্যে একটা গ্রুপ, ব্যবসায়ীদের মধ্যে একটা গ্রুপ, মিলিটারিদের মধ্যে একটা গ্রুপ, বিচারপতিদের মধ্যে একটা গ্রুপ, উকিলদের মধ্যে একটা গ্রুপ, এরকম অনেক, রাজনীতিবিদদের মধ্যে একটা গ্রুপ, পরিবারের মধ্যে একটা গ্রুপ, এরকম 10টি গ্রুপ তারা তৈরি করে ফেলেছিলেন। এই 10টি গ্রুপ একে অপরের সাথে যোগ সাজস করে রীতিমতো দুর্নীতির একটা পাহাড় গড়ে তুলেছিল, অপকর্মের পাহাড়। তারা শেখ হাসিনাটা খেতেন, শেখ হাসিনাটা পড়তেন, আর অবসর সময় শেখ হাসিনা সর্বনাশের কথা চিন্তা করতেন। কি করে তাকে মারা যায়, কি করে তাকে তাড়ানো যায়, আর কি করে তাকে রোগাক্রান্ত করা যায়। একই ঘটনা 1/11-এর সময় তারেক জিয়া এবং খালেদা জিয়ার জন্য ঘটেছে। আবার একই ঘটনা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রেও ঘটছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে গত 17 মাসে দুধকলা দিয়ে পুষেছেন, যাদের প্রতি বেশি আস্থা স্থাপন করেছেন এবং মনে করেছেন যে এই লোকগুলো যদি তার পাশে থাকে, আগামীতে তিনি 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন, 50 বছর ক্ষমতায় থাকতে পারবেন, সেই লোকগুলো অনেকেই মনে করছে যে এই বুড়ো মানুষটি যদি পরাজিত হয়, ফেল করে, তাহলে তারা প্রধান উপদেষ্টা হতে পারবে, রাষ্ট্রপতি হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে। এটাই হলো ক্ষমতার ট্রাজেডি। এনিওয়ে, যেটা বলছিলাম, তো এখানে আওয়ামী লীগকে নিয়ে যে নির্বাচনগুলো হয়েছে স্বাধীন বাংলাদেশে, সেই নির্বাচনগুলো মোটামুটি টিকেছে। কিন্তু যে নির্বাচনগুলো আওয়ামী লীগকে ছাড়া হয়েছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনগুলো কিন্তু টিকেনি। আওয়ামী লীগ একটা নির্বাচনমুখী দল, তারা যে কোনো বিরূপ পরিস্থিতিতে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যখন সংসদ নির্বাচন হলো প্রেসিডেন্ট জিয়ার জমানাতে, তারপর রাষ্ট্রপতি নির্বাচন হলো প্রেসিডেন্ট জিয়ার জমানাতে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হত্যাকাণ্ডের পরে সত্তার সাহেবের সাথে যে নির্বাচন আওয়ামী লীগ হলো, সেই আওয়ামী লীগের প্রেসিডেন্সিয়াল নির্বাচন বলেন, সংসদ নির্বাচন বলেন, আওয়ামী লীগের করার কথা না, কিন্তু আওয়ামী লীগ করেছে, সংসদে গেছে, কথা বলেছে। 86 সনে আওয়ামী লীগ নির্বাচনে এসেছে, ফলে 86 থেকে 88 এই 2টি বছর এরশাদ ছিল, সংসদ থেকে চলে গেছে।
এরশাদ আবার নতুন নির্বাচন দিয়েছে। এরপর 88 সনে এসে আবার একটি আওয়ামী লীগবিহীন নির্বাচন করার চেষ্টা করেছে। তার ফলে বাংলাদেশে পুরো গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ধসে পড়েছে এবং এরশাদের রাজনীতির কবর রচনা হয়েছে। সেখানে আসম আব্দুর রব 100-150 গৃহপালিত বিরোধী দল নিয়ে একটা সার্কাস তৈরি করেছিল এই প্রথম বাংলাদেশে, এবং সেই সার্কাসের ফলে রাজনীতির যে ব্যাড কালচার তৈরি হয়েছে, সেই ব্যাড কালচারের দায় এরশাদকে জীবন দিয়া তাকে পরিশোধ করতে হয়েছে। এই গেল এটা। এরপরে 15ই ফেব্রুয়ারি নির্বাচন। 15ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, টিকেনি। এরপরে আওয়ামী লীগ যখন সংসদ থেকে পদত্যাগ করলো জামাতকে সঙ্গে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, বিএনপি টিকতে পারেনি, তাকে তত্ত্বাবধায়ক সরকার দিতে হয়েছে। তো এই যে বিষয়গুলো আমাদের রাজনীতিতে, এই কটা উদাহরণ দিলাম যে 12টি নির্বাচন হয়েছে, সেই 12টি নির্বাচনে আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ যেখানে থেকে সরে গিয়েছে সেখানে সরকার টিকতে পারেনি। আবার আওয়ামী লীগ যে কয়েকবার ক্ষমতা ছিল, আওয়ামী লীগকে যারাই বিভিন্ন সময় চ্যালেঞ্জ জানিয়েছে, আওয়ামী লীগকে কিন্তু সেই শক্তি প্রয়োগ করে, ক্ষমতা দেখে, রাজপথে আন্দোলন করে আওয়ামী লীগকে কেউ হটাতে পারেনি। বঙ্গবন্ধুর বিরুদ্ধে বহু চেষ্টা করা হয়েছে, পারেনি, তাকে হত্যা করতে হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে বহু চেষ্টা হয়েছে, এমন একটা পরিস্থিতি করে দেশি বিদেশি চক্র দিয়ে তাকে চলে যেতে হয়েছে, কিন্তু তার সাথে কিন্তু পারা যায়নি। কিন্তু আওয়ামী লীগ কি যেটা করেছে সেটা হলো, যাকে যে অবস্থায় ধরেছে তারা তাদের সিংহাসন, তাদের রাজনীতি, ক্ষমতায় যারা আওয়ামী লীগ ছাড়া থাকার চেষ্টা করেছে তাদের জিনা হারাম করে দিয়েছে, জীবন হারাম করে দিয়েছে। তো কাজে সেই ক্ষেত্রে আগামীতে যে নির্বাচন হচ্ছে, প্রথম নির্বাচন হলো আওয়ামী লীগ ছাড়া একটি নির্বাচন। এটি অতীতের যে ধারাবাহিকতা ধরেন, সেই ধারাবাহিকতায় এই নির্বাচন হওয়ার কথা না, টিকার কথা না, এবং এই নির্বাচনের সাথে যারা জড়িত তাদের কারোরই শুভ পরিণতি হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি অতীতের ইতিহাসের ধারাবাহিকতা থাকে। ইতিহাস যেভাবে বারবার ঘটে সেইটা আপনি যদি চিন্তা করেন। 2 নম্বর হলো যে আপনি বারবার এই জমানাকে ম্যাটিকুলাস বলছেন, ক্যালকুলেশন করছেন, ক্যালকুলাস বলছেন। এটার সঙ্গে আপনি রাজনীতি বিজ্ঞান, ম্যাকিয়াভেলির থিওরি, এরপর আপনি আধুনিক গণতন্ত্রের বিভিন্ন বুলি আওড়াচ্ছেন, ন্যায়, ন্যায় বিচার, গণতন্ত্র, যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সঙ্গে আওয়ামী লীগের যে বিপুল জনগোষ্ঠী, সেই বিপুল জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে, ভোট কেন্দ্রের বাইরে, গণতন্ত্রের বাইরে রাখার চাইতে আর বড় কোনো ঝুঁকি নাই। এই ঝুঁকি এরকম যে আপনি এটি জঙ্গলের মধ্যে অসংখ্য ছিদ্রযুক্ত এটি ঘরে রাত্রি যাপন করবেন, আর সেই ঘরের চারিদিকে হাজার হাজার বিষধর সাপ সেখানে আছে, এবং সেই সাপগুলো অনায়াসে, গর্তগুলো এত বড় যে সেই গর্ত দিয়ে বা ছিদ্র দিয়ে অনায়াসে সাপগুলো ঢুকে যেতে পারে। তো আপনি শুধু এই আশঙ্কা নয়, আপনি যখন শুতে যাবেন ঠিক সেই সময়টাতে আপনি দেখলেন ছিদ্র দিয়ে চারিদিকে হাজার হাজার সে বিষাক্ত কালনাগিনী ফুসফাস শব্দ করছে, আর এই অবস্থাতে আপনি যদি নীরবে ঘুমানোর চেষ্টা করেন, লোকজন আপনাকে কি বলবে বলেন? এখন এই বাংলাদেশে আওয়ামী লীগের 15 বছরের সন্ত্রাসের অভিজ্ঞতা, 15 বছরের অস্ত্র, গোলা বারুদ, 15 বছরের অর্থবিষ্ট টাকা, তার সঙ্গে ভারতের একছত্র আধিপত্য, সমর্থন, কূটনীতি, চালাকি, ফজলামো, দুষ্টামি, সব কিছু আওয়ামী লীগের পক্ষে। সেটাকে আপনি বাইরে রেখে আপনি চোখ বুজে 12 তারিখে চমৎকার একটি নির্বাচন করে সারা পৃথিবীকে চমকিত করার জন্য যে চেষ্টা করছেন। বিজ্ঞান বলে পৃথিবী চমকিত হয়তো হবে, হয়তো হবে না, কিন্তু যারা আয়োজন করছেন আমি নিশ্চিত, যদি বিজ্ঞান ঠিক থাকে, যদি অঙ্ক ঠিক থাকে, যদি কেমিস্ট্রি ফিজিক্স ঠিক থাকে, যদি প্রকৃতির আইন বলবৎ থাকে, যদি মানুষের কমন সেন্স ঠিক থাকে, তাহলে যারা এই নির্বাচনে যাচ্ছেন প্রার্থী হিসেবে, রাজনৈতিক দল হিসেবে যারা এটি আনন্দ উৎসাহের সঙ্গে উদযাপন করছেন, সরকার যারা এই নির্বাচন পরিচালনা করছেন, নির্বাচন কমিশন সহ, তারা সবাই
এতটা চমকিত হবেন, এতটা যাকে বলা হয় আশ্চর্য হবেন, এবং এতটা স্মৃতি কাতর হয়ে পড়বেন, এতটা আফসোস তারা করবেন। সেই আফসোস দেখার জন্য পৃথিবীর কারা কারা ছুটে আসবে, কারা কারা সান্ত্বনা দিতে আসবে, সেটাই এখন দেখার বিষয়। গণভোটে হ্যাঁ জিতলে আমাদের সংবিধানের কি হবে, এই প্রসঙ্গটি নিয়ে বেশি বেশি করে আলাপ করা প্রয়োজন। এটি নিয়ে আজকে বিবিসি বাংলাও একটি স্টোরি করেছে, যেটির শিরোনাম গণভোটে হ্যাঁ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়। বিবিসির সেই স্টোরির আলোকে আপনাদের সামনে কথা বলতে চাইছি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট। এই দিন আলাদা ব্যালটে ভোটাররা যে গণভোটে ভোট দিবেন, সেখানে সুনির্দিষ্ট করে খুব অল্প করে মাত্র 4টি বিষয়ের লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিবেন ভোটাররা। গত বেশ কয়েকদিন ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ হতে সারা দেশে গণভোট নিয়ে প্রচার শুরু করে সরকার। প্রথমে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র গণভোট নিয়ে নিরপেক্ষ অবস্থান থেকে প্রচার শুরু করে, পরে অবশ্য সেই খোলস থেকে বেরিয়ে এসে সরাসরি গণভোটের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু করে তারা। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এ নিয়ে রেডিও টেলিভিশনে প্রচারের জন্য একটি ভিডিও বার্তাও দেন, যেখানে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে দেশ এবং নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। সংস্কার কমিশনের রিপোর্টে দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের পর গণভোটে মোট 84টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে 47টি প্রস্তাবনা সাংবিধানিক এবং 37টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও জানিয়েছে সরকার। গণভোটের 84টি সংস্কার প্রস্তাব থাকলেও এর মধ্যে কোনোটিতে বিএনপি, কোনোটিতে জামাত সহ অন্য রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে। প্রথমে প্রস্তাবনা ছিল যে যেসব প্রশ্নে যে রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট রয়েছে, সেই দল ক্ষমতায় গেলে ওই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না। তবে শেষ পর্যন্ত এই নিয়ে সমাধানে ব্যর্থ হয়ে গণভোটের সিদ্ধান্ত নেয় সরকার। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদে এই 84টা ধারা বাস্তবায়নে বাধ্য থাকবে, আর যদি না জয় পায় তাহলে জুলাই সনদই কার্যকর হবে না। গণভোটে হ্যাঁ জয় পেলে আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদ 270 দিন বা 9 মাসের মধ্যে জুলাই সনদ অনুযায়ী সাংবিধানিক সংস্কারে বাধ্য থাকবে। না করলে অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া সংবিধান সংশোধনের বিল পাস বলে গণ্য করা হবে। সরকার গণভোটের ব্যালটে যে 4টি বিষয় যুক্ত করেছে, তাতে ভোটারদের অনেকের পক্ষে বোঝা সম্ভব নয় আসলে গণভোট হ্যাঁ দিলে কি কি পরিবর্তন পাবেন আর না দিলে কোন কোন পরিবর্তন আসবে না। ভাষা, জাতি ও মৌলিক সংস্কার প্রশ্নে সংস্কার প্রস্তাবে সংস্কার আনা হয়েছে। বাংলাদেশে বিদ্যমান সংবিধানে বাংলা ছাড়া অন্য ভাষার স্বীকৃতি নেই। তবে জুলাই সনদে বলা হয়েছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, অন্য সব মাতৃভাষাকেও স্বীকৃতি দেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরা এতদিন বাংলাদেশি জাতি হিসেবে পরিচিত হলেও সংস্কারের পর পরিচয় হবে বাংলাদেশি। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের জন্য সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগে, প্রয়োজন নেই গণভোটেরও। তবে জুলাই সনদে বলা হয়েছে সংবিধান সংশোধনে সংসদের নিম্নকক্ষে 2/3 এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। অন্যদিকে সংবিধানের প্রস্তাবনা 8, 48, 56 এবং 142 অনুচ্ছেদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরিবর্তনে গণভোট লাগবে। বর্তমান সংবিধানের 7 এর ক ও খ অনুযায়ী সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তির বিধান ছিল, জুলাই সনদে সেটি বিলুপ্ত করা হয়েছে। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতাবাদ বর্তমান সংবিধানের মূলনীতি। তবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের মূলনীতি হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি।
বাংলাদেশের বর্তমান সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে। জুলাই সনদে সেই অনুচ্ছেদ যুক্ত হবে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সংবিধানে বর্তমানে 22টি মৌলিক অধিকার রয়েছে, তবে জুলাই সনদে যুক্ত করা হয়েছে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। জুলাই সনদে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের কথাও বলা হয়েছে। বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয়। সনদে নতুন যে প্রস্তাবনা আনা হয়েছে তাতে বলা হয়েছে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই সভায় বিরোধী দলীয় নেতা উপনেতা উপস্থিত থাকতে হবে। অন্যদিকে জরুরি অবস্থার সময় সংবিধানের 35 অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকারসমূহ খর্ব করা যাবে না। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে। এই ভোট দিতে হয় প্রকাশ্যে। জুলাই সনদ বাস্তবায়ন হলে গোপন ব্যালটে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার নিজ ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন বর্তমান সংবিধান অনুযায়ী। জুলাই সনদ বাস্তবায়নের পর প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। যদিও এই প্রস্তাবে ভিন্ন মত ছিল বিএনপির। রাষ্ট্রপতিকে অভিশংসন করতে 2/3 সংসদ সদস্যের ভোট প্রয়োজন হয় বিদ্যমান সংবিধানে। জুলাই সনদে সেখানে সংসদের উভয় কক্ষের বিষয়টি যুক্ত করা হয়েছে, অর্থাৎ নিম্নকক্ষ ও উচ্চকক্ষ 2 কক্ষের 2/3 ভোটে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। আগে সরকারের অনুমোদনে যে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারতেন রাষ্ট্রপতি। জুলাই সনদে বলা হয়েছে শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার সম্মতি দিলে অপরাধীকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি। 2008 সালে নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে 4 বার শপথ নিয়েছিলেন শেখ হাসিনা। বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রী পদের মেয়াদ ছিল না, তবে জুলাই সনদে বলা হয়েছে এক ব্যক্তি এক জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। অন্যদিকে বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারেন, তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে একাধিক পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। যদিও এই বিষয়ে নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত জানিয়েছিল বিএনপি সহ 5টি দল। সংসদ নির্বাচন ও সরকার ব্যবস্থা সম্পর্কেও এই জুলাই সনদে বলা হয়েছে। বাংলাদেশের বিদ্যমান সংবিধানে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার প্রধান, উপদেষ্টা সহ এই নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের সংসদ এক কক্ষ বিশিষ্ট থাকলেও এবার জুলাই সনদে সেটি দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে উচ্চ কক্ষের সদস্য সংখ্যা হবে 100 জন। এক্ষেত্রে সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারেই উচ্চ কক্ষে আসন বন্টন করা হবে বলেও জুলাই সনদে বলা হয়েছে। দেশের জাতীয় সংসদে বর্তমানে নারীদের সংরক্ষিত আসন রয়েছে 50টি। এটি বাড়ানোর কোনো কথা বলা নেই বিদ্যমান সংবিধানে। সেটি ক্রমান্বয়ে 100-তে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে জুলাই সনদে। সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকে নির্বাচিত হয়ে থাকেন। গণভোটে সনদ কার্যকর হলে ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। বর্তমান সংবিধান অনুযায়ী সংসদে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল হয়। তবে জুলাই সনদে বলা হয়েছে বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এতদিন বিদেশের সঙ্গে সরকারের কোনো চুক্তি করতে হলে সংসদের অনুমতির প্রয়োজন হতো না। তবে জুলাই সনদে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো চুক্তি করতে হলে সংসদের উভয় কক্ষে তা অনুমোদন করতে হবে। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে এতদিন নির্বাচন কমিশনের একক কর্তৃত্ব থাকলেও গণভোটে জুলাই সনদ পাশ হলে একক কর্তৃত্ব হারাবে ইসি। তখন ইসির সাথে বিশেষজ্ঞ কমিটিও এই দায়িত্ব পালন করবে।
এর আগে নানা নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে। জুলাই সনদে বলা হয়েছে, স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। জুলাই সনদে আইন ও বিচার ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন আনার কথা বলা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে সংবিধানের 95 অনুচ্ছেদ সংশোধন করা হবে। সংবিধানের এই অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন। তবে জুলাই সনদের এই অংশে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে আপিল বিভাগ থেকে। আপিল বিভাগের বিচারক সংখ্যা সরকার নির্ধারণ করার কথা আছে বিদ্যমান সংবিধানে। তবে জুলাই সনদে বলা হয়েছে, প্রধান বিচারপতির চাহিদার ভিত্তিতে বিচারকের সংখ্যা নির্ধারণ করা হবে। আগে হাইকোর্টের বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকলেও জুলাই সনদে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া, প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক বেঞ্চ স্থাপন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করা, নিম্ন আদালতের বিচারকদের চাকরির নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ন্যস্ত করার মতো বিষয়গুলো যুক্ত করা হয়েছে জুলাই সনদে। এর আগে সংবিধানে থাকলেও কখনো ন্যায়পাল নিয়োগ হয়নি। জুলাই সনদে বলা হয়েছে, স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের প্রতিনিধি, রাষ্ট্রপতির প্রতিনিধি এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত 7 সদস্যের কমিটির মাধ্যমে ন্যায়পাল নিয়োগ হবে। একইভাবে সাংবিধানিক অন্যান্য যে সমস্ত পদ আছে, যেমন সরকারি কর্ম কমিশন নিয়োগ, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগ, দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ, বিরোধী দলের সমন্বয়ে আলাদা আলাদা কমিটির কথা বলা হয়েছে জুলাই সনদে। যদিও এগুলো নোট অফ ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে বিএনপি সহ 7টি দল। সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার রোধের ব্যবস্থা বিদ্যমান আইনে না থাকলেও জুলাই সনদে তা যুক্ত করা হয়েছে। আইন সংশোধনে মোট 37টি সংস্কার প্রস্তাবের কথা বলা হয়েছে। 47টি সাংবিধানিক সংস্কারের বাইরে আর যে 37টি সংস্কার প্রস্তাব আছে জুলাই সনদে, সেগুলো সংশোধন করা যাবে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে। আইন প্রণয়নের মাধ্যমে সংসদের কমিটিসমূহ ও সদস্যদের বিশেষ অধিকার, অধিকারের সীমা এবং দায় নির্ধারণের অঙ্গীকার থাকছে জুলাই সনদে। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা পুনর্নির্ধারণে আইন প্রণয়ন, বিচারকদের জন্য অবশ্য পালনীয় আচরণ বিধি, সাবেক বিচারপতিদের জন্য অবশ্য পালনীয় আচরণ বিধি, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন, বিচার বিভাগের জনবল বৃদ্ধি, জাতীয় আইনগত সহায়তা সংস্থাকে অধিদপ্তরে রূপান্তর, বিচারক ও সহায়ক কর্মচারীদের সম্পত্তির বিবরণ, আদালত ব্যবস্থাপনা সংস্কার ও ডিজিটালাইজ করা, আইনজীবীদের আচরণ বিধি সংক্রান্ত বিষয়ে রাখা হয়েছে আইন, অধ্যাদেশ, বিধি ও নির্বাহী আদেশের মাধ্যমে সংস্কারের জন্য। এছাড়া জনপ্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, প্রজাতন্ত্রের কর্মে জনবল নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশন সাধারণ, সরকারি কর্ম কমিশন শিক্ষা এবং সরকারি কর্ম কমিশন স্বাস্থ্য গঠন করার কথা বলা হয়েছে জুলাই সনদে। অন্যদিকে ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে 2টি প্রশাসনিক বিভাগ গঠন করার কথাও বলা হয়েছে জুলাই সনদে। 12ই ফেব্রুয়ারি গণভোটের প্রশ্নে এসবের কিছুই উল্লেখ থাকবে না। সেখানে মাত্র ছোট ছোট 4টি পয়েন্টের কথা উল্লেখ করে ভোটারদের কাছ থেকে হা অথবা না ভোট গ্রহণ করা হবে। যাই হোক, এই সংবিধান সংস্কারে বা জুলাই সনদে কিছু কিছু ভালো দিকও আছে, একদম উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু এটার যে প্রক্রিয়াটা বাস্তবায়নের, সেই প্রক্রিয়াটার মধ্যেই গলদ। এই যে হা বা না ভোট, সাধারণ মানুষ কি এত কিছু জানবে, এত কিছু বুঝবে? হা না ভোটের 4টা প্রশ্নের বাইরে, যেই প্রশ্নগুলোর উত্তরে হা বা নার বাইরে এই যে এত কিছু নেই। সংবিধান লঙ্ঘন করার শাস্তি উঠিয়ে দেওয়া হয়েছে, সর্বোচ্চ শাস্তি ছিল। সোজা কথা, এক কথায় যদি বলি, এই যে প্রক্রিয়ায় গণভোটটার আয়োজন করা হয়েছে, এই গণভোটেরও বৈধতা নাই আমাদের সংবিধান অনুযায়ী। এবং
যে প্রক্রিয়া এটা বাস্তবায়নের অপচেষ্টা চলছে সেটিরও বৈধতা নেই। আমরা সংস্কার চাই, সময়ের সাথে তাল মিলিয়ে অবশ্যই সংস্কার চাই, কিন্তু সেটি করবে সংসদের নেতৃত্বে নির্বাচিত সরকার। কোনো নির্বাচন কিচ্ছু নেই। একটা উড়ে আসা জুড়ে বসা সরকার এবং উড়ে আসা জুড়ে বসা সরকারের কিছু লোক দিয়ে ঐক্যমত্য কমিশন নামে কমিশন করে প্রহসনের একটা জুলাই সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে, যেটি সংবিধানের উপরে প্রভাব ফেলবে। এইভাবে আমরা বাংলাদেশের জনগণ সংবিধানকে কাটাছাড়া করতে দিতে পারি না। সরকার যেমন ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, আমরা তেমন বলতে চাই বাংলাদেশের নাগরিক না ভোট দিতে হবে। জুলাই সনদ কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না এই প্রক্রিয়ায়, অন্তত পক্ষে। এখানে অনেক ভালো কিছু আছে, যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। আবার খারাপ কিছু আছে, আপনি সংবিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি বিলোপ করা হয়েছে। কাজে এটা একটা গোজামেলে জিনিস। এই জিনিসটা মাথায় নিয়ে এটার ভোট কেন্দ্রে তো যাওয়াই যাবে না এইভাবে একতরফা ভাবে নির্বাচন, সব বাংলাদেশের শতভাগ মানুষের সম্মতির বাইরে একটি নির্বাচন করে। আর ভোট কেন্দ্রে যদি কেউ যেতে বাধ্য হন, না ভোটে ভোট দিবেন, যদিও নাটা বর্তমান ষড়যন্ত্রকারীরা করে ফেলবে, কিন্তু তারপরেও এর বিপক্ষে অবস্থান থাকতে হবে, যাতে এই ব্যবস্থা বিলোপ হওয়ার সাথে সাথে এই ব্যবস্থাকে ছুঁড়ে ফেলানো যায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।